যমুনার বুকে পূর্ণরূপে চালু হচ্ছে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু, খুলছে যোগাযোগের নতুন দুয়ার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে কাজে ধীর গতি, বাস্তবায়ন না হলে বাড়বে দায় দেনা, বলছেন বিশেষজ্ঞরা। মতপার্থক্য থেকে এপ্রিলে তরুণদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ, এনসিপির জন্য চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 2 শতাধিক, ট্রাম্পকে জানিয়েই হামলা তেল আবিবের। স্বাগত। এখন বাণিজ্যে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ। এ উপলক্ষে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয় নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে উত্তরাঞ্চলের জনগণ নতুন করে কি কি সুবিধা পাবে, আর উদ্বোধন ঘিরে কি কি আয়োজন দেখছেন? শফিন, এখানে উদ্বোধন ঘিরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ যে প্রান্ত রয়েছে সেখানে একটি মঞ্চ করা হয়েছে। এখানে উদ্বোধনী সমাবেশ করা হচ্ছে এবং একটি ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। এই আবার ঠিক পেছনে সেই ট্রেনটি প্রস্তুত রাখা হয়েছে, দেখছেন সাজিয়ে রাখা হয়েছে। এই ট্রেনে করেই এখানে উদ্বোধনী যে বক্তব্য, সে বক্তব্য দেওয়ার পরে এবং কথা বলার পরেই এই প্রকল্প পরিচালক এবং রেলের মহাপরিচালক তারা এবং রেল সচিব তারা এই ট্রেনে করেই অপর প্রান্তে যাবেন, অর্থাৎ যে প্রান্তটি সিরাজগঞ্জে যে প্রান্ত রয়েছে সয়দাবাদ স্টেশনে গিয়ে তারা কথা বলবেন। এবং এই রেল সেতু বাংলাদেশের বৃহত্তম রেল সেতু। এই রেল সেতু উদ্বোধনের পর উত্তর জনপদের নানা রকম উপকার হবে। সেই বিশেষ করে ট্রেন সংখ্যা বাড়বে, ট্রেনের গতি বাড়বে এবং সেই সাথে উত্তর জনপদের মানুষের জীবন মানও বাড়বে। আমাদের সাথে আমাদের সহকর্মী মাজিদুর রহমান রয়েছেন, যিনি উত্তর জনপদের একজন মানুষ এবং দীর্ঘদিন যাবৎ আপনি উত্তর জনপদে কাজ করছেন জীবনযাত্রা নিয়ে। এবং এই রেল সেতু পুরাতন একটি রেল সংযোগ রেল সেতু রয়েছে সড়ক সেতুর সাথে, আবার নতুন একটি সেতু হয়েছে। আগের চেয়ে তো সক্ষমতা নিশ্চয়ই বেড়েছে, জীবনমান কীরকম বাড়বে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ সিফাত। আসলে যে রেল সেতুটি রয়েছে, যমুনার সেতুর সঙ্গে যে রেল সেতুটি রয়েছে সেটি হলো সিঙ্গেল একটি রেল সেতু। যে রেল সেতুতে কখনোই মালবাহী পণ্য আনা যাবে না। সেক্ষেত্রে উত্তরাঞ্চলে যে বিভিন্ন খাদ্যশস্য থেকে আরম্ভ করে পার্শ্ববর্তী ভারত, নেপাল থেকে যে আমদানিকৃত যে মালামালগুলো রয়েছে, সেই রেল সেতুটা যে আছে সেটিতে কিন্তু আনা সম্ভব নয়। এই কারণেই কিন্তু নতুন করে একটি রেল সেতু করার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এই নিরিখে কিন্তু 16 সালে কিন্তু এর সম্ভাব্যতা যাচাই শুরু হয় এবং এই ডিসেম্বরে কিন্তু এই রেল সেতুটি শেষ হয়। আর এই রেল সেতু হলো ডবল গেজ ডবল লাইন একটি রেল সেতু, যে রেল সেতুতে একই সঙ্গে 2টি ট্রেন যাতায়াত করতে পারবে। আরেকটা যে বিষয়টি সেটি হলো এখানে যে সমস্যাটা একটু রয়ে গেছে সেটি হলো সেতুর আগে এবং পরে সিঙ্গেল লাইন হওয়ার কারণে যে মানুষ যে সুবিধাটা পাওয়ার কথা উত্তরাঞ্চলের, সেই সুবিধাটা কিন্তু পাবে না। মানে একসাথে ডবল লাইনে কিন্তু ট্রেন চলাচল করতে পারবে না। তবে যে মালবাহী যে ট্রেনগুলো সেটি কিন্তু অনায়াসে উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলে ঢাকা বিভিন্ন স্থানেই যে চলাচল সেটি কিন্তু নির্বিঘ্ন হবে এবং খুবই দ্রুততার সহিত এই রেল সেতু হয়েছে। এবং যে 16,780 যে কোটি টাকা ব্যয়ে এই রেল সেতুটি নির্মাণ হয়েছে এবং জাইকা এবং বাংলাদেশ এরা কিন্তু যৌথভাবেই কিন্তু অর্থায়ন করেছে এবং তাদের অর্থায়নে কিন্তু এই রেল সেতুটি নির্মাণ হয়েছে। এবং আজকে কিন্তু শুভক্ষণ, এই শুভক্ষণে কিছুক্ষণ পরে কিন্তু এই যে ইব্রাহিমাবাদ এখানে কিন্তু এই উদ্বোধন ঘোষণা করা হবে এবং নতুন যে একটা যে ট্রেন রয়েছে সেই ট্রেনে করে কিন্তু যে অতিথি রয়েছেন যারা আসছেন ঢাকা থেকে, জাইকা প্রতিনিধি, রাষ্ট্রদূত, তারা কিন্তু যাবেন হলো পশ্চিমে, অর্থাৎ সয়দাবাদে যে রেল স্টেশন রয়েছে সিরাজগঞ্জ অংশে, সেখানে যাবেন।
যাবেন এবং আমরা সুমনের মাধ্যমে শেষ করা হবে আজকের যে অনুষ্ঠান সেটি। আমরা যেটি জানি যে ইতিমধ্যে 12 ফেব্রুয়ারি এটি চলাচল শুরু হয়েছে, যদিও আনুষ্ঠানিকতা আজকেই হচ্ছে এবং এরও আগে আপনিও দেখেছেন, আমরাও এসেছি, যে ট্রায়াল রান করা হয়েছে। এখানে 120 কিলোমিটার গতিতে এই সেতু পার হবে, যেখানে আগে সময় লাগতো 20 মিনিটের মতো, সেখানে 2 থেকে 3 মিনিটে পার হওয়া যাবে। কিংবা ইব্রাহিমাবাদ থেকে সয়দাবাদ পর্যন্ত যেতে মানুষের যে একটি ভোগান্তি, কিংবা নদীর দুই পাশে, সেতুর দুই পাশে যে অপেক্ষা করার যে বিষয়গুলো ছিল, কিংবা সেতুতে ওঠার পরে যে দীর্ঘতিতে, যেহেতু পুরাতন সেতু সেই ধরনের সক্ষমতা ছিল না। মালবাহী ট্রেনের কথা বলছিলেন, মালবাহী ট্রেন তো সেভাবে সক্ষম ছিল না মালবাহী ট্রেন পরিবহনের ক্ষেত্রে। শুধু যে ট্রেন সংখ্যা বাড়বে তা কিন্তু না, বলা হচ্ছে যে মালবাহী ট্রেনের যে চলাচল সেটিও বাড়বে। উত্তরের জনপদের যদি ঢাকার সাথে পণ্য আনা নেওয়ার গতি আসে, সেক্ষেত্রে উত্তরের জনপথের কি ধরনের অর্থনৈতিক যে পরিবর্তন বলা যায়, সেই অর্থনৈতিক পরিবর্তন আপনি কি মনে করছেন, কি ধরনের অর্থনৈতিক পরিবর্তন হবে? দেখেন যে বাসের যে ভাড়া, ট্রাকের যে ভাড়া, দিন দিন কিন্তু ট্রাকের ভাড়া বাড়ছে। যেমন আমি আমার মহাস্থানের যদি সবজির কথা বলি, সে সবজি এখানে মহাস্থান থেকে বগুড়ার মহাস্থান থেকে ঢাকাতে আনতে প্রায় 18 থেকে 20 হাজার টাকা কিন্তু ট্রাক ভাড়া লাগে। সেক্ষেত্রে যদি এই মালবাহী ট্রেনটা যদি চালু হয় তাহলে কিন্তু অনেক খরচ কমে আসবে এবং আরও যে পণ্যগুলো রয়েছে সে পণ্যগুলো কিন্তু অন্য জায়গায়, বিশেষ করে ঢাকা সহ অন্য জায়গায় যেতে যে বাড়তি যে টাকাটা পড়ে সে টাকাটা পড়বে না এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতি মানে অর্থনৈতিক উন্নতি, সেটি কিন্তু সচল হবে এবং আরও গতি বাড়বে বলে আমি মনে করি। একদম। আমরা এই প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন তার সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে অদূর ভবিষ্যতেও এই প্রান্ত ধরে, অর্থাৎ এই রেল সেতু দিয়েই তারা যেটি বলছে আন্তর্জাতিক রুট হিসেবে, যেহেতু এখন আন্তর্জাতিক কোনো ট্রেন চলাচল সেভাবে করছে না, সেক্ষেত্রে বাংলাদেশ নয়, শুধু আন্তর্জাতিক একটা রুটও হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং আগে যেহেতু যে ট্রেন চলতো তার থেকে দ্বিগুণ ট্রেন সংখ্যা বাড়ারও একটি কথা বলছে তারা। এবং তার পাশাপাশি আপনিও এখানে কাজ করতে এসেছেন, দেখেছেন এখানকার যে স্টিল আমরা যেটি দেখেছি, যেগুলো ব্যবহার করা হয়েছে 100 বছর স্থায়িত্বের, এবং এই যে একটি পর্যবেক্ষণ কিংবা পর্যবেক্ষণ যে খরচ থাকে সেটি বোধহয় সেটিও কমে গেছে, যেহেতু 100 বছর স্থায়িত্বের এখানকে স্টিলগুলো ব্যবহার করা হয়েছে। এবং যেটি বলছেন যে ডুয়েল গেজের কথা বলা হচ্ছে, যে একই সাথে দুটি ট্রেন আসা যাওয়া করতে পারবে। এবং আমরাও দেখেছি যে এটির যে স্বাভাবিক যে গতি ছিল এই পথে, সেটি নিশ্চয়ই আরও বেশি বেড়ে যাবে বলে আপনি মনে করছেন কিনা? হ্যাঁ, আসলে এখানে 120 কিলোমিটার বেগে কিন্তু ট্রেনটা আসতে পারবে। আর যেই ট্রেন লাইন আছে এখন, যেটা যমুনা সেতুর সাথে, সেখানে মাত্র 10 কিলোমিটার ঘন্টায় যেতে পারবে, অর্থাৎ গতিটা অনেক বাড়বে। আর যে আন্তর্জাতিক যে রুটের কথা বলছেন, হ্যাঁ, ভারত এবং ভুটানের সাথে কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক একটা বিনিময় আছে, কিন্তু সেটি যদি পণ্য বেশি করে আনা যায় তাহলে যে খরচটা পড়তো, আর এই সেতু নির্মাণের ফলে এবং ডুয়েল গেজ ট্রেন নির্মাণের ফলে এবং ট্রেনের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা পাবে, কিন্তু যারা আমদানিকারক তারাও কিন্তু সুবিধা পাবে। আন্তর্জাতিক রুটটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু অনেক পণ্যই কিন্তু সহজে আনা যাবে, কোনো ক্রাইসিস মুহূর্তে কিন্তু আমরা বিদেশ থেকে আনতে পারবো, বিশেষ করে ভারত, নেপাল এবং ভুটান থেকে কিন্তু সহজে আনা যাবে। সেক্ষেত্রে কিন্তু একটা দ্বার উন্মোচন হবে এই রেল সেতুর মাধ্যমে। ধন্যবাদ। আমাদের সাথে এই যমুনা নদীর উপরে যে রেল সেতুর আজকের যে আনুষ্ঠানিকতা সেটি নিয়ে আলাপে ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। এখানে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেগুলো শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এখানে রেল সচিব এবং এই প্রকল্প পরিচালক সহ জায়গার যারা কর্মকর্তা রয়েছেন তারা কথা বলবেন। তারপরেই এই ট্রেন ধরেই অপর প্রান্তে যাওয়া হবে সয়দাবাদ স্টেশনে। আবার একটি প্রেস ব্রিফিং রয়েছে এবং আজকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল এলাকা থেকে সবশেষ উদ্বোধনী আনুষ্ঠানিকতা। আপনি থাকবেন আমাদের সাথে। সিফাত শাহরিয়ার যুক্ত হয়েছিলেন এবং ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। সাময়িক বন্ধের ঘোষণা থাকলেও বছর পার হয়েও চালু হয়নি উত্তরা এক্সপ্রেস ট্রেন। ফলে ভোগান্তিতে ব্যবসায়ী ও যাত্রীরা। ট্রেন ও টিকিট স্বল্পতায় ব্যাহত হচ্ছে উত্তরের সাথে দক্ষিণের ট্রেন যোগাযোগ। জাহিদুল ইসলাম সুমনের ক্যামেরায় মাহবুব হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
জাতীয় নির্বাচনের আগে 2023 সালের ডিসেম্বরে নাশকতার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল উত্তরা এক্সপ্রেস, কিন্তু এক বছর পার হলেও চালু হয়নি উত্তরের হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই ট্রেন। ট্রেনটি রাজশাহী পার্বতীপুর রুটে যুক্ত করেছিল উত্তরবঙ্গের 5টি জেলা। স্বল্প খরচে ব্যবসা বাণিজ্য ও যাত্রী পরিবহনে ট্রেনটি ছিল ভরসার নাম, কিন্তু এখন স্টেশনগুলোতে শুনশান নিরাপত্তা, লাইনে জমেছে আবর্জনা। বাই রোডে যেতে হচ্ছে, অনেক টাকা, অনেক সময় ভাড়া বেশি দিতে হচ্ছে। যখন উত্তরা ট্রেনটা চলে তখন মানুষ খুব ভালোভাবে যেতে পারে। কাঁচামাল আসতে হয় আমাদের সান্তাহার আক্কেলপুর থেকে, এই কাঁচামালগুলো এখানে আসে না, এতে আমাদের হাটে অনেক ব্যাপক প্রভাব পড়ে। উত্তরাঞ্চল থেকে যে বিভিন্ন কাঁচা পণ্য বা এই এলাকায় আসতো, যেটা অনেক কম মূল্যে পাওয়া যেত, সেটাও বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সময় উত্তরা এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা, কিন্তু তাতেও সাড়া মেলেনি রেল কর্তৃপক্ষের। ভুক্তভোগীরা জানান, ট্রেনটি 36টি স্টেশনে যাত্রা বিরতি দিত, এতে করে ব্যবসা বাণিজ্য সুবিধা হতো স্টেশন এলাকার ব্যবসায়ীদের। শীঘ্রই ট্রেনটি চালু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা আসে, সেখানে ওই এলাকা থেকে উৎপাদিত সবজি বা আলু সহ বিভিন্ন সবজিগুলো নিয়ে আসে, এখানে বিক্রি করে, আবার এখান থেকে কিনে নিয়ে তারা চলে যায়। এই কারণে এই হাটগুলোতে এখন কেনাবেচাটা অনেকটা ধস নেমেছে, ব্যবসায়ীরা অনেকটা তাদের ব্যবসা থেকে মন্দা হচ্ছে। আমরা যারা সাধারণ ক্রেতা আছি তাদেরও উত্তরবঙ্গ থেকে যে প্রাপ্ত সবজিগুলো, বিশেষ করে কলা সহ বিভিন্ন ফল ফলাদি আসতো, সেগুলো আসা বন্ধ হয়ে গেছে, তার কারণে এগুলো আমাদেরকে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। এদিকে মাত্র 2টি ট্রেন রূপসা ও সীমান্ত দিয়ে চলছে উত্তর দক্ষিণের রেল যোগাযোগ। নাটোর স্টেশনে প্রতিদিন 300-র বেশি টিকিটের চাহিদা থাকলেও মিলছে অর্ধেকেরও কম, ফলে ট্রেনের স্বল্পতা দক্ষিণের যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে বহুগুণে। একটা ট্রেন চলে হচ্ছে দিনে রূপসা, রাত্রিতে সীমান্ত। এটা এই ট্রেনগুলান অপ্রতুল এই খুলনা স্টেশনের জন্য। আমরা বহুদিন থেকেই চেষ্টা করতেছি যে এখানে যেন আরেকটা ট্রেন সংযুক্ত করা হয়। এখানে যাত্রী প্রচুর, কিন্তু অর্ধেক প্যাসেঞ্জারই স্ট্যান্ডিং অবস্থায় যেতে হয়। আপাতত উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু না করার সিদ্ধান্তে অটুট পশ্চিমাঞ্চল রেলওয়ে। পাশাপাশি খুলনা রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধিরও তাদের পরিকল্পনা নেই। তবে সকল বাধা দূর করে খুলনা রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি টিকিটের বৃদ্ধির দাবি জানিয়েছেন যাত্রীরা। সে সাথে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু করার জন্য জোর দাবি যাত্রীদের। মাহবুব হোসেন, এখন, নাটোর। জুন মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলছে কাজ শেষ হতে 2026-এর জুনের পরও 1 বছর সময় বাড়ানো হয়েছে, তবে বাড়ছে না খরচ। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে দেখা যায় কাজ চলছে ধীর গতিতে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন না হলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাড়বে দায় দেনা। বিস্তারিত আরও জানাবেন সিউল আহমেদ। 2009 সালে নেওয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এর 2 বছর পর প্রথমে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ইতালথায়ের সঙ্গে আওয়ামী লীগ সরকারের 8,703 কোটি টাকার চুক্তি হয়। মেয়াদ ছিল 3.5 বছর, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঝে মালিকানা দ্বন্দ্বের জেরে অর্থায়ন নিয়ে দেখা দেয় জটিলতা। এ নিয়ে দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় প্রকল্পটি। পরবর্তীতে নকশায় কিছু পরিবর্তন এবং 237 কোটি টাকা বাড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তি সংশোধন করা হয়। আনুষঙ্গিক কাজ শেষে 2022 সালে 12 নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল রাজধানীর যানজট নিরসন। আর 2023 সালের 2 সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকার কাউলা থেকে তেঞ্জগাঁও পর্যন্ত এবং পরে 20 মার্চ কারওয়ান বাজার পর্যন্ত খুলে দেওয়া হয়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কাজ বন্ধ থাকলেও গেল নভেম্বরে ফের শুরু হয় কাজ। তবে সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় কাজের গতি খুবই কম। পূর্বে তৈরি করা পিলারগুলোর শেষ দিকের কাজেই ব্যস্ত শ্রমিকেরা বলছেন, আগে এই প্রকল্পে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক, তবে উপরের নির্দেশে বর্তমানে কাজ করছে মাত্র 200 থেকে 300 জন। ওই কোম্পানি 2 দিন খোলে, আবার 6 মাস বন্ধ থাকে। নভেম্বরের শেষ দিকে না কাজ শুরু হয়েছিল? 3 মাস। আমরা গত রোজার ঈদের আগে বন্ধ দিছে,
ফেরত 8 মাস পরে আইলাম আর এই যে 2 মাস কাম করতে আছে অন্ত লোকই নেই, 20-25 জন আছে। আগে তো অনেক ছিল। আগে আছিল 6-7 হাজার লোক আছিল আগে। অলরেডি ছুটি সব, রোজ এভরিডে ছুটি দেয় 10-12 দিন করে। কেন কি একটা ঝামেলা বলে, এটা তো ঝামেলাও আছে, আবার সরকার না বসলে কাজ করতে পারতেছে না। বেতন ভাতা বাজেটটা না, এটি ঠিক আছে, এটির কোনো প্রবলেম নেই। এছাড়াও বাজেট স্বল্পতার কারণেও প্রতিনিয়তই কাজ ধীর গতিতে হচ্ছে বলেও জানান শ্রমিকরা। প্রতি বছর একটা বাজেট পাস হয়, তারপর আমাদের কাজটা সমন্বয় করা হয়। যতটুকু বাজেট পাস হয় তার ওই অনুযায়ী কাজ শুরু হয়। আসলে একটু ইনশাল্লাহ কাজটা রানিং ছিল, কিন্তু ইদানিং এখন একটু কম, লোক কমাই দিচ্ছে। এর কি অবস্থা, কাজের কি অবস্থা? কাজের এই তো অল্প লোক চলতেছে ধীর গতিতে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার পরিচয় না দিলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেমন বাড়বে দেনা, ঠিক তেমনি বাড়বে দায়ও। এছাড়াও এই মেগা প্রকল্পের সাথে জড়িত আছে আরও দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা শুরু হবে চিটাগাং হাইওয়ে থেকে আর শেষ হবে ঢাকা ইপিজেডে। দুইটা বড় প্রজেক্ট, মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া মানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া, এবং এত বড় বিনিয়োগ করে এটার ইউটিলিটি পাওয়া যাবে না। এখানে কিন্তু সরকারকে অত্যন্ত দক্ষতার সাথে বিনিয়োগকারীদের সাথে বসতে হবে, এবং সেটার জন্য যদি আমরা না করি তাহলে এটার দায় দেনা কিন্তু যেই পরিমাণ হবে, তো দায় দিব দেনা দিব কিন্তু উপযোগিতা পাবো না, তাহলে আমছালা সবই গেল। 2026 সালে কাজ শেষ হওয়ার কথা, তবে মন্ত্রণালয় বলছে আরও 1 বছর সময় বাড়ানো হয়েছে, তবে বাড়েনি খরচ। আর দ্রুত সময়ের মধ্যেই কাজের অগ্রগতি চোখে পড়বে বলেও আশ্বাস সেতু মন্ত্রণালয়ের। 1 বছর কিন্তু আমরা বাড়িয়েছি, কিন্তু ব্যয় বৃদ্ধি রেখে। আপনাদের জন্য যে আমাদের ব্যয় বাড়বে না, শুধু টাইমটা আমরা এক্সটেনশন করেছি বিদ্যমান অবস্থা বিবেচনা করে, যেহেতু মাঝখানে আপনিই বললেন যে অনিবার্য কারণবশত কিন্তু আমাদের এটা বন্ধ ছিল, এখন কিন্তু গতি আসছে, এবং যেহেতু আমরা গতকালই অনুমোদনটা পেয়েছি, আমাদের মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন, এখন দৃশ্যমান অগ্রগতি দৃশ্যমান হবে বলে আমি আশা করছি। কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে প্রকল্পটি। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন গড়ে 40,000-এর বেশি যানবাহন এই সড়কটি ব্যবহার করছে। রাজধানীর কাওলা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। তবে নানা জটিলতায় দীর্ঘ সময় বন্ধ ছিল এর কাজ। গত নভেম্বর মাসের শেষ দিকে এর কাজ শুরু হলে আবারও ধীর গতিতে চলছে এই কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি ব্যয় সংকোচন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দিকে মনোযোগী হতে হবে, তাহলেই এর সুফল পাবে সাধারণ জনগণ। সিউল আহমেদ, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আমদানি পণ্যের জট কমানো ও নিলাম প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম নিলামে 60% দর নির্ধারণের বাধ্যবাধকতা তুলে দিয়ে আইন সংশোধনে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমান প্রক্রিয়ায় এই আইনি জটিলতায় নিলামে পণ্য বিক্রিতে সময় ক্ষেপণের পাশাপাশি বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। কখনো পণ্য ধ্বংসে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। বিস্তারিত আরও জানাবেন হাজেরা সুলে। আমদানি পণ্যবাহী কন্টেইনার জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার 30 দিনের মধ্যে ডেলিভারি নেয়ার নিয়ম। এই সময়ে কোনো আমদানিকারক পণ্য না দিলে আইন অনুযায়ী তাকে নোটিশ দেওয়ার 15 দিন বা সর্বোচ্চ 45 দিনের মধ্যে নিলামে পণ্য তোলা যায়। যদিও প্রথম নিলামে পণ্য মূল্যের 60% দর না উঠলে বিক্রির বিধান নেই। এতে শুল্ক, কর, ইন্স্যুরেন্স সহ পণ্যের দাম বাজার মূল্যের চেয়েও বেশি পড়ে যায়। ফলে ব্যবসায়িকভাবে লাভ না হওয়ায় অনেকেই প্রথমবার নিলামে অংশ নেয় না। আর প্রথমেই 60% দর না উঠায় অধিকাংশ সময় দ্বিতীয়, কখনো তৃতীয় নিলাম করতে হয় কাস্টমস কর্তৃপক্ষকে। এতে করে সময় ক্ষেপণের পাশাপাশি নিলাম বেশি হলেও বিক্রি কম হওয়ায় বন্দরে বাড়ে কন্টেইনার জট আর নষ্ট হয় পণ্যের গুণগত মান। এই সংকট উত্তরণে দীর্ঘদিন বন্দরে পড়ে থাকা পুরনো পণ্য নিলামে বিক্রিতে 60% দর নির্ধারণের আইনি বাধ্যবাধকতা প্রত্যাহার চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। এতে নিলাম কার্যক্রমে গতি আসবে বলে মনে করেন কর্মকর্তারা। আমরা যদি ইনভেন্টরির পরে শুধু মামলাটা যাচাই করে আমরা যদি নিলামে তুলতে পারি যে আমার পণ্য হচ্ছে এইগুলা,
এই পণ্যগুলো নিলাম হবে, যে অবস্থায় আছে ওই অবস্থার ভিত্তিতে এর এগেনস্টে কোনো মামলা নেই। তাহলে আমার প্রক্রিয়াটাও সহজ হবে এবং সর্বোচ্চ বিডার যিনি হবেন তাকেই যদি আমি মাল দিতে পারি তাহলে আমার মানে প্রক্রিয়াটাও দ্রুত হবে। আমরা এই যে গাড়ির নিলামগুলো করলাম, আমরা ম্যাক্সিমাম গাড়ি কিন্তু বিক্রি করতে পারিনি। তো আমাদের যেটা যে এটা 60%টা যেন না থাকে, যেই ভ্যালু আমরা প্রথমবার পাবো আলটিমেটলি ওই ভ্যালুই তো আমরা পরবর্তীতে পাবো, ওর থেকে কমতে পারো, ওর থেকে বেশি পাওয়া তো আমাদের জন্য টাফ। কম দামে পণ্য নিতে বিডাররাও দ্বিতীয় ও তৃতীয় নিলামের অপেক্ষায় থাকেন। তাই দীর্ঘদিন পড়ে থাকা পুরনো পণ্যের জন্য এই আইনকে যুগোপযোগী করার পরামর্শ বিডারদেরও। এখানে উচিত হবে পণ্যের বর্তমান কি পজিশন কি আছে, টেন্ডারের আগেই বৈশাখ কমিটি করতে এটা মূল্য নির্ধারণ করুক। নির্ধারণ করলে বাজার থেকে মূল্য নির্ধারণ, আপনি রিজার্ভ ভ্যালু নির্ধারণ করলেন এটার দাম 100 টাকা, বাজারে চলে 10 টাকা, তো এটা দিয়ে জীবনেও বিক্রি হবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে। ওটা সামঞ্জস্য রাখার জন্য উদ্যোগ নেওয়া উচিত। চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রায় 9,000 কন্টেনার নিলামের অপেক্ষায় পড়ে আছে। এর মধ্যে আছে 20 বছর আগে আমদানি করা পণ্যের কন্টেনারও। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। যশোর রেল বাজারের ইজারাদার মীর সাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 12টার দিকে শহরের রেলগেট এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। নিহতের স্বজনরা জানান, রাতে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিককে গুলি করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেল বাজার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। চুয়াডাঙ্গার জীবননগরে থানা মোড় থেকে 6টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। রাতে উপজেলার গয়েশপুর গ্রামের রাজ রকির আটকের বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজ রকিকে জীবননগর থানা মোড় থেকে আটক করা হয়। পরে তার পায়ুপথে লুকিয়ে রাখা অবস্থায় 6টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বার পরীক্ষা শেষে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলাও হয়েছে। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়কের নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণায় আলোচনা চলছে নতুন দল এনসিপির ভাঙন নিয়ে। প্ল্যাটফর্মের উদ্যোক্তারা বলছেন, জুলাইকে বাঁচিয়ে রাখতে তাদের এই উদ্যোগ। আর এনসিপির সদস্য সচিবের প্রত্যাশা, কেউ দল ছেড়ে অন্য প্ল্যাটফর্মে গেলেও সবাই অভিন্ন লক্ষ্যে কাজ করবে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নাগরিক পার্টির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন এই প্ল্যাটফর্মটি। বিস্তারিত আরও জানাবেন জাওয়াদ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আগেই প্রকাশ্যে এসেছিল দলটির অভ্যন্তরে নেতৃত্বের দ্বন্দ্ব। 28 ফেব্রুয়ারি মানিক মে এভিনিউতে দল ঘোষণার দুদিন আগেই এনসিপি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ সহ একাধিক সংগঠক। ছাত্রদের দল গঠনের আগ থেকে শুরু করে পরবর্তী সময়েও চলছে নানামুখী আলোচনা সমালোচনা, যার অধিকাংশ ঘিরে আছে দলের আর্থিক স্বচ্ছতা ও জুলাইয়ে ভূমিকা রাখা সকলকে ঐক্যবদ্ধ করতে না পারা নিয়ে। এমন প্রেক্ষাপটে এপ্রিলে নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। নতুন এই প্ল্যাটফর্ম গঠন নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের কাছে প্রশ্ন ছিল, এই উদ্যোগ তার দলে ভাঙন ধরাবে কিনা। সবাই একখানে থাকার নিয়োগ করেই আমরা এখানে আমাদের যাত্রাটা শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের জুলাইয়ের যে অপূর্ণ আকাঙ্ক্ষার জায়গাটা আছে সেটা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম বিস্তৃত করে যাবে এবং এই যাত্রাপথে অবশ্যই অনেকে আসবেন, অনেকে যুক্ত হবেন, অনেকে হয়তো ব্যক্তিগত কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক রাজনীতিতে টার্মিনেট করবেন, নতুন কোনো কিছুর সঙ্গে যুক্ত হবেন। এটা রাজনীতিতে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, যে স্বপ্ন নিয়ে তারা স্বৈরাচার হটিয়েছেন তা এখনও বাস্তবায়ন হয়নি। প্রাথমিকভাবে জুলাইকে বাঁচিয়ে রাখতে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করলেও পরবর্তীতে রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন তিনি। সোশ্যাল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি ওই সোশ্যাল রেজিস্ট্যান্স, সোশ্যাল ফোর্সটা আমরা ক্রিয়েট করতে পারি এবং এই অপকর্মগুলো যদি দূর হয়ে যায় এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি রিলেভেন্ট হয়ে ওঠে, তাহলে তো রাজনীতি সবার জন্য কল্যাণকর হবে।
এবং রাজনীতিটা আনন্দদায়ক হবে, সুখকর হবে, কারণ তখন রাজনীতির মধ্যে এই অপকর্মগুলো থাকতেছে না বা এই অপকর্ম মিনিমাইজ হয়ে যাচ্ছে। তখন শুধুমাত্র দেশের স্বার্থটাই প্রায়োরিটাইজ হবে। সুতরাং দেশের স্বার্থে তখন রাজনীতি করার এই স্কোপকে যে কেউ কাজে লাগাতে চাইলে করতে পারবে এবং এখান থেকে রাজনীতিতে সুইচ করতে চাইলে, ট্রানজিট করতে চাইলে অবশ্যই করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মাহবুবুর রহমান বলছেন, ছাত্রদের দল এনসিপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন প্ল্যাটফর্মটি। মানুষের কাছে দলের এজেন্ডা পৌঁছাতে না পারলে ভাঙনের আশঙ্কাও দেখছেন তিনি। এরা তো এনসিপির লোক হওয়ার কথা ছিল, যেহেতু ওরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, যেহেতু এরা এনসিপিতে না যেয়ে নতুন এনসিপি বা নতুন দল গঠন করছে, সেক্ষেত্রে তো এনসিপির জন্য একটা চ্যালেঞ্জ, এবং এনসিপির জন্য তো এদেরকে নিজেদের দলে রাখতে পারলেই সফলতা ছিল। যত লোক এনসিপি থেকে বৈষম্য বিরোধীরা যত বেশি বের হয়ে যাবে, এনসিপিতে থাকবে না, ততই এনসিপির জন্য চ্যালেঞ্জ। তরুণদের নতুন দল থেকে বের হয়ে কেউ অন্য প্ল্যাটফর্মে যুক্ত হলেও সেটা ভবিষ্যতের জোটভিত্তিক রাজনীতির কৌশল হিসেবেই ঘটতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। এটা যদি তাদের মতদ্বৈততার কারণে বা মতনৈক্যের কারণে হয় তাহলে খারাপ, কিন্তু তারা যদি এগুলো মানে নিজেদের মানে পরিকল্পনা দিয়ে করে থাকে এবং তারা যদি একটা পর্যায়ে আবার ঐক্যবদ্ধ হয়ে পড়ে জোট বেঁধে ফেলে, তাহলে তো শক্তি থেকেই যাবে। দল ভেঙে ভেঙে দল করে আবার নতুন করে জোট বাঁধে, তাহলে তো আবার একই রকম শক্তি হয়ে যাবে। এখনো পর্যন্ত নাম ঠিক না হলেও আগামী এপ্রিলের শেষ নাগাদ আত্মপ্রকাশ ঘটবে নতুন প্ল্যাটফর্মটির, যার যাত্রা শুরু হবে আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে। আর লক্ষ্য হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ জুলাইয়ের চেতনাকে ধারণ করে সামাজিক আন্দোলন গড়ে তোলা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। গাজীপুরের বাজারে বেড়েছে দেশীয় আমদানি করা ফলের সরবরাহ। এর প্রভাবে বাজারে কমেছে সব ধরনের ফলের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে টঙ্গী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন ফলের দাম আগের চেয়ে কত টাকা কমেছে? শাফিন, রমজানের একদম শুরু থেকেই কিন্তু উত্তাপ ছড়াচ্ছিল ফলের বাজার। গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম যে ফলের বাজার কিন্তু বেশ চড়া ছিল। বিশেষ করে আমদানি করা যে ফলগুলো রয়েছে সেই ফলের দামগুলোই কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। তবে গত 2 সপ্তাহের তুলনায় আজকে কিন্তু কিছুটা দাম কমেছে আমদানি করা ফল, এবং এর কারণ হিসেবে ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছে যে রমজানের শুরুর দিকে কিছুটা চাহিদা বেশি ছিল, ক্রেতাদের আগ্রহ ছিল ফলের প্রতি। সে সময় কিন্তু এক ধরনের চাপ তৈরি হয়েছিল ফলের বাজারে, যে কারণে আমদানি এবং যে যোগান সেটির সামঞ্জস্য না করার কারণে সেই সময় দাম কিছুটা চড়া ছিল। তবে এখন কিছুটা চাহিদা কমে এসেছে, অন্যদিকে সরবরাহ কিন্তু বেড়েছে আমদানি করা ফলের, যে কারণে বাজারে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত আকার এবং প্রকার ভেদে কিন্তু ফলের দাম কিন্তু কমেছে। পাশাপাশি অন্যদিকে যদি জানাই যে দেশীয় যে ফলগুলো রয়েছে, বিশেষ করে আনারস, পেয়ারা, তরমুজ, এই ফলগুলোর যেহেতু বাজারে আধিক্য এখন সরবরাহ বেড়েছে, যে কারণে বাজারে এই ফলগুলোর দাম তুলনামূলক কমেছে। আজকে যদি ফলের বাজার এবং এক সপ্তাহ আগের ফলের বাজার যদি জানাই, সেক্ষেত্রে কিন্তু বিদেশি যে আমদানি করা আঙ্গুর সেটি কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজি 320 থেকে 350 টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 300 টাকা কেজিতে। এবং পাশাপাশি যদি জানাই যে আপেল গত সপ্তাহে বিক্রি হয়েছিল 320 টাকা থেকে 350 টাকা আকার এবং প্রকার ভেদে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 300 টাকা কেজিতে। এর পাশাপাশি মালটা 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটি আজকে বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা। এবং কমলা বিক্রি হয়েছে গত সপ্তাহে 300 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা। স্ট্রবেরি বিক্রি হচ্ছে গত সপ্তাহে 500 টাকা বিক্রি হচ্ছে, আজকে কিন্তু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। এছাড়াও নাশপাতি বিক্রি হচ্ছে বাজারে, নাশপাতি বাজারে বিক্রি হচ্ছে কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমে এসেছে, সেটি হচ্ছে 280 টাকা, এবং আনার বিক্রি হচ্ছে 400 টাকা। এছাড়া যদি তরমুজের দাম যদি বলি, তরমুজ গত সপ্তাহে অর্থাৎ শুরুর দিকে যখন তরমুজ বিক্রি হচ্ছে তখন কিন্তু 60 টাকা 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আজকে বাজারে তরমুজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, আনারস বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি পিস। এছাড়াও পেয়ারা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আমদানি করা ফলের সরবরাহ বাড়ার কারণে আমদানি করা ফলের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। এছাড়াও দেশীয় ফলের সরবরাহ বেড়েছে বাজারে, সে কারণে বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে দেশীয় ফলের বাজার। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ফলের বাজারে সবশেষ।
সহকর্মী ইফতেখার রায়হান গাজীপুর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ফলের বাজার নিয়ে। সুনামগঞ্জে পাহাড়ি ঢলের আগাম বন্যা থেকে ফসল সুরক্ষিত রাখতে নির্মাণ হচ্ছে উন্নত প্রযুক্তির ফ্লাড ফিউজ। এতে আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে বোরো ফসল। ফলে নিশ্চিন্তে বোরো ধান ঘরে তুলতে পারবেন কৃষক। পাশাপাশি ফসল অপচয় হবার হাত থেকে রক্ষা পাবে শত কোটি টাকা। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জের ১৩৭টি হাওরে বোরো ধানের আবাদ করেন কৃষকরা। তবে প্রতিবছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিশ্বরম্ভর উপজেলার করচার হাওরে উৎপাদন হয় প্রায় ৮,০০০ মেট্রিক টন ধান। তবে গত বছর আগাম বন্যায় হাওরের ফসলে জমির ব্যাপক ক্ষতি হয়। এপ্রিল মাসে শেষ হবে ১৫টি হাওরে ২৭০ কোটি টাকা ব্যয়ে ফ্ল্যাট ফিউজের কাজ। স্থানীয় কৃষকরা বলছেন, প্রকল্পের কাজ নির্ধারিত সময় শেষ হলে ঘরে তুলতে পারবেন কষ্টার্জিত ফসল। একই সাথে বাজারে থাকবে পর্যাপ্ত ধানের সরবরাহ। বাদে ঠিকই, কিন্তু দেখা গেছে ২-১ দিন পর যে বর্ষাকালে এটা ভাঙে যায়। আমরা ঝুঁকিপূর্ণ থাকি, এটা যদি স্থায়ী বাদ হয় তাইলে আমাদের জন্য খুব ভালো হয়। ধান তুলতে গিয়ে কোনো এই চিন্তা করো না, কোনো টেনশনে পড়তো না, সুন্দরভাবে ধানটা তুলতে পারবো। স্থায়ীভাবে এই বাঁধটা নির্মাণ হইলে আমাদের কৃষকের লাগে অনেক উপকার। অতিবৃষ্টির কারণে স্থায়ী বাঁধের লাগে খুবই টেকসই। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ফ্ল্যাট ফিউজের কাজ শেষ হলে প্রতি বছর বাঁধ নির্মাণে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হবে না। পাশাপাশি রক্ষা পাবে হাওরের ফসল, প্রকৃতি ও পরিবেশ। আমাদের কল সেন্টার যারা আছে আইডিগুলো এবং সিজিএসএস এরা মানে মূলত এগুলো সমীক্ষা করেছে। সমীক্ষা করে এগুলো চিহ্নিত করা হয়েছে এবং এখানে যে পরিবেশের যেগুলো প্রভাব পড়ে না সেগুলো নিশ্চিত করে এগুলো প্রকল্পের অঙ্কগুলো নির্ধারণ করা হয়েছে। চলতি বছর সুনামগঞ্জের হাওড় অঞ্চলে প্রায় ১০ লাখ কৃষক ২,২৩,৪১০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করেছেন, যার বাজার মূল্য অন্তত ৪,৫০০ কোটি টাকা। এখন সুনামগঞ্জ। ৮ বছরেও শেষ হয়নি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৫৫%। এতে এতদিন ঢিমেতালে চললেও আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক ঠিকাদার। এতে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। শরীয়তপুর থেকে সজীব খানের তোলা ছবিতে আরও জানাবেন কাজী মনিরুজ্জামান। শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জকে ঢাকার সাথে যুক্ত করেছে কীর্তিনাশা নদীর ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতু। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরনো সেতুটি অপসারণ করে ২০১৭ সালের মাঝামাঝিতে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। ৮ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা সেতুর নির্মাণ কাজ এখন মুখ থুবড়ে পড়েছে। ৩২৭ মিটার দৈর্ঘ্যের সেতুটির নদীর মাঝের মূল অংশের কাজ এখনও শেষ করতে পারেনি ঠিকাদার। কাজ ফেলে রাখায় মরিচা ধরেছে লোহায়, ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী। এ অবস্থায় সরকার পতনের পর পলাতক ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর কাজ বন্ধে ক্ষুব্ধ স্থানীয়রা। সরকার পতনের পর ঠিকাদার সরে গেছে গা, এখন মনে নেই ওপারে মানুষ যাইতে সবাই কষ্ট। সরকার পরিবর্তনের পরে ৫ই আগস্টের পরে যে ঠিকাদার উনি একটু পলাতক ছিল, দেশের বাইরে উল্লেখযোগ্য অগ্রগতিতে সে পৌঁছতে পারতেছে না এবং কাজের অগ্রগতিও তেমন ৬ মাস ধরে নেই। প্রকল্পের কাজ চলাকালে দুই পাড়ের মানুষের চলাচলের সুবিধার্থে নির্মাণাধীন সেতুর পাশে নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ, কিন্তু সেটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় থেমে গেছে কাজ। তাই ঝুঁকি নিয়ে উত্তাল নদী পারাপারে নৌকাতেই ভরসা লাখো মানুষের। যাতায়াতের ভোগান্তিতে শিক্ষায় পিছিয়ে পড়েছে নদীর পশ্চিম প্রান্তের শিক্ষার্থীরা। পদ্মা সেতু থাকার পরও সুফল থেকেও বঞ্চিত হওয়ার সাথে ভেদরগঞ্জ ও নড়িয়াবাসী অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিজেকে সামলাবো না, ব্যাগ সামলাবো না, বাচ্চা সামলাবো। একটা বাচ্চা দুর্ঘটনা ঘটে গেলে তখন এই দায় ভাই কে নেবে? দৈনিক ৫-১০০ টাকার মতন আমাকে কস্টিং যাইতেছে এবং অ্যাক্সিডেন্ট হইতেছে মাঝে মাঝে। এখানে সরাসরি ঘড়িসাট পর্যন্ত চলে যেত এবং আমার বাড়িঘাটে চলে যেত। এই রিস্ক নিয়ে আমার এই নদী পার হইতো না। কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে এ পথ ব্যবহারকারী ঘরমুখো মানুষকে পড়তে হবে বাড়তি ভোগান্তিতে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। মাপযোগ করতে হবে, নতুন করে এস্টিমেট তৈরি করতে হতে ১ মাস যাবে। আবার টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করতে যদি প্রথম ধাপে আমরা ঠিকাদার পেয়ে যাই তাহলে হয়তো ৩ মাসের মধ্যে আমরা ঠিকাদার পেয়ে যাব। নভেম্বর থেকে হয়তো কাজ শুরু করতে পারবে পুরো দামে, যেহেতু এখন যে কাজটা রয়ে গেছে সেটা পুরো একটা নদীর মধ্যে। শুরুতে সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়
14,87,00,000 টাকা। তবে দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো ও নকশায় কিছুটা পরিবর্তনের কারণে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 28,86,00,000 টাকায়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। পবিত্র রমজান মাসের মধ্যেই উপত্যকাটিতে বড় ধরনের আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে যুদ্ধবিরতিতে বুড়ো আঙুল দেখিয়ে এ হামলা চালায় তারা। সামনের দিনগুলোতে এ আক্রমণ আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। জাহানারা ভুঁইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে কোনো ধরনের সতর্কতা ছাড়াই ফের গাজায় অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার সকাল থেকে উপত্যকাটিতে একযোগে বিমান ও স্থল অভিযানে নামে তারা। একের পর এক বোমার শব্দে কেঁপে উঠেছে সেখানকার মাটি। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে নিহতের সংখ্যা। বাদ যায়নি নারী, শিশু ও বৃদ্ধ। গেল জানুয়ারির পর এবারই প্রথম গাজায় এত বড় অভিযান চালিয়েছে তেল আবিব। সামনের দিনগুলোতে আরও শক্তি নিয়ে অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আল জাজিরা বলছে, দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি ইসরায়েল। হামাসের শর্ত অনুযায়ী গাজা থেকে সব সেনা প্রত্যাহারে রাজি হয়নি তারা। অপরদিকে যুদ্ধবিরতি পণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করছে হামাস। এদিকে ওয়াশিংটন বলছে, গাজায় হামলা করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, হামাস, হুথি এবং ইরান যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের এর মাসুল গুনতে হবে। ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে একথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথ। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ইউক্রেন ইস্যুতে মঙ্গলবার ফোনালাপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও এজেন্ডা জানানো হয়নি। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণের পাশাপাশি ফোনালাপে প্রাধান্য পাবে দুই দেশের সীমান্ত সংলগ্ন জ্বালানি স্থাপনা ও সম্পদ বন্টনের বিষয়। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। ৩৭ মাসের ইউক্রেন রাশিয়া যুদ্ধে মঙ্গলবার বড় ধরনের মোড় দেখতে যাচ্ছে বিশ্ববাসী। কারণ আজই এই ইস্যুতে কথা বলতে যাচ্ছেন দুই দেশের প্রেসিডেন্ট। সোমবার বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র জানান, দুই নেতার মধ্যে কথা হবে ফোনে, যদিও আলোচনার এজেন্ডা এখনো জানানো হয়নি। позволительно. Собственно, руководствоваться законом, точнее псевдозаконом, который протащил так называемый высокий представитель Шмидт. এর আগে সম্ভাব্য ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, আলোচনার মূল বিষয় ইউক্রেন ও রাশিয়ার সীমানা পুনর্নির্ধারণ। ফোনালাপে প্রাধান্য পাবে সীমান্ত সংলগ্ন জ্বালানি স্থাপনা ও সম্পদ বন্টনের বিষয়। হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, শান্তি প্রতিষ্ঠায় এবারের মতো কখনোই এমন অগ্রগতি হয়নি। There's a power plant that is on the border of Russia and Ukraine that was up for discussion with the Ukrainians, and he will address it in his call with Putin tomorrow. তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে রাশিয়ার শর্তগুলোই বলে দিচ্ছে পুতিন শান্তি চান না। ইউর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এই অভিযোগ করেন জোটটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। জানান, রুশ প্রেসিডেন্টের সাম্রাজ্যবাদী পরিকল্পনা মেনে নেবে না ইউরোপ। Those conditions that they have presented, it shows that they don't really want peace, actually, because they are presenting as conditions all their ultimate goals that they want to achieve from the war. বিশ্বের দুই পরাশক্তির সরকার প্রধানের মধ্যকার ফোনালাপ শান্তি ফেরাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ইউক্রেনীয়রা। কিয়েভের বাসিন্দাদের দাবি, ইউক্রেনকে ছাড়া শান্তি আলোচনা সুফল বয়ে আনবে না। এছাড়াও পুতিন ভরসার পাত্র নন বলে দাবি তাদের। Розумієте, переговори про мир в Україні без України між двома старими маразматиками, ну, це нонсенс такий. Trump nowadays and Putin especially don't make me want to trust them, you know. যুদ্ধবিরতিতে রাজি হতে পুতিনের পক্ষ থেকে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। পার্লামেন্টে এমনটাই দাবি করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। জানান, রাশিয়াকে বশে আনার জন্য যুক্তরাজ্যের হাতে এখনো অনেক তুরুপের তাস রয়েছে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এবারে খেলার খবর। বাংলাদেশ দলে ৮ নম্বর জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী।
সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের বাড়িতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। আসন্ন ভারত ম্যাচ নয়, নিজ দল নিয়ে ভাবতে চান এই মিডফিল্ডার। আর সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় যেতে চান না হামজা। এসকে শাওনের প্রতিবেদন। হামজা চৌধুরীর মতো বড় তারকা এই প্রথম পাচ্ছে বাংলাদেশ দল। তার আগমনে স্বাভাবিকভাবেই ভিড় ছিল গণমাধ্যম কর্মীদের। তবে তাদের জন্য বাহুফের ব্যবস্থাপনার ঘাটতি ছিল স্পষ্ট, যে কারণে সিলেটে এসে বাহুফের অব্যবস্থাপনার সাক্ষী হলেন তারকা ফুটবলার। বিমানবন্দর থেকে বেরিয়ে সড়কপথে প্রায় 2 ঘন্টায় নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলে পৌঁছান শেফিল্ড ইউনাইটেড তারকা। বাড়ি ফেরার ঘণ্টাখানেক পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন হামজা। সেখানে প্রশ্নের ঝাঁপি খুলে বসেন গণমাধ্যম কর্মীরা। No, I could never imagine this many people. I know my body is full of people. It's been a surreal feelings for you. Please explain us. I can't explain. Honestly, I can't explain. 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারের। প্রশ্ন ছিল নিজ দল নিয়ে কি ভাবনা তার। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখাইবে না খেতে হয় মাসে। দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান বাংলাদেশ ফুটবল দলে অন্তর্ভুক্তির পর থেকে অনেকেই সাকিবের সঙ্গে হামজার তুলনা করছেন। যদিও ক্রিকেটের বড় তারকার সাথে তুলনায় যেতে রাজি নন হামজা। No, I don't think I'm there yet. Sakiব Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now, so I don't think I'm there. সবকিছু ঠিক থাকলে হবিগঞ্জ থেকে মঙ্গলবার রাতে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন হামজা দেওয়ান চৌধুরী। Yeah, definitely. I'm very confident. এসকে শাওন, এখন বাণিজ্য শেষ করব, যাবার আগে শিরোনামগুলো একবার। যমুনার বুকে পূর্ণরূপে চালু হচ্ছে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু, খুলছে যোগাযোগের নতুন দুয়ার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে কাজে ধীর গতি, বাস্তবায়ন না হলে বাড়বে দায় দেনা, বলছেন বিশেষজ্ঞরা। মত পার্থক্য থেকে এপ্রিলে তরুণদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ, এনসিপির জন্য চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 2 শতাধিক, ট্রাম্পকে জানিয়ে হামলা তেল আবিবের। এ ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।